শারীরিক অসুস্থতা দেখিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন স্পিকার, 90 দিনের মধ্যে নির্বাচন। দল হিসেবে জামায়াত ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, মন্তব্য আমিরের। নীতি নৈতিকতার প্রশ্নে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ধর্মের নামে বিভক্তি সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু, বললেন তথ্যমন্ত্রী। ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে সচেতন হওয়ার আহ্বান। এবং তীব্র ছাত্র আন্দোলনে ব্যাপক চাপের মুখে মোদি, বিক্ষোভ অব্যাহত রেখে সরকারের সঙ্গে আলোচনায় বসবেন ককরোচের নেতারা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনওয়া বিনতে তাহের। মানসিক ও শারীরিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শুক্রবার বিকেলে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। বঙ্গভবন সূত্রে জানা গেছে, পদত্যাগপত্র হস্তান্তরের পর রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আর তার পদে নেই। পদত্যাগের আগে তিনি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করেন। সংবিধানের অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। এর ফলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পদত্যাগের মাধ্যমে দেশের শীর্ষ সাংবিধানিক পদে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো। জামায়াত ফেরেশতাদের দল নয় বলে মন্তব্য করলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, মানুষ হিসেবে নেতাদেরও ভুল ত্রুটি হয়। সকালে রাজধানীর আইডিবিতে ঢাকার রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। নীতি নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামী কাউকেই ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির। মনিরুল ইসলামের প্রতিবেদন। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিতর্কের মুখে পড়েছে জামাত ইসলাম। এরই মধ্যে নৈতিক স্থলনের দায়ে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর রেশ দেখা গেল জামাত ইসলামের ঢাকা জেলার রুকন সম্মেলনেও। সহজ সরল স্বীকারোক্তিতে দলটির শীর্ষ নেতা বলেন, আমরাও মানুষ, তাই আমরাও ভুলের ঊর্ধ্বে না। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। এ সময় দলটির নেতাকর্মীদের নীতি নৈতিকতা প্রতিপালনে কঠোর বার্তা দেন জামাত আমির। বলেন, অন্যায় আর জামাত ইসলাম একসঙ্গে চলতে পারে না। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামে কোনো ছাড় নেই উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সাদা কাপড়ের মতোই নিজেকে শুদ্ধ করতে হবে। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে, সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে, কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আর জামাতের কোনো ভুল ত্রুটি থাকলে সেটি ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান জামাত আমির। 15.5 বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ধর্মের নামে যারা বিভক্তি তৈরি করতে চায় তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি গ্রহণ করবে না উল্লেখ করে তিনি বলেন, এই দেশের মানুষের অধিকার রয়েছে। এ সময় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাস ব্যক্তি কোন ধরনের কোন অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। আমরা আপনারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সম অধিকার ভোগ করার জন্য আমরা বিশ্বাস করি। বিশেষ করে বিএনপি বিশ্বাস করে। আমরা কোন সাম্প্রদায়িক উস্কানিতে বিশ্বাস করি না।
নতুন শুল্ক আরোপে আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলায় চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় জ্বালানির দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। গতকাল যেটি ছিল, আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের শুক্রবার রাত 12টার পরেও সেই শুল্কই থাকবে, ভিন্ন নামে। গত সপ্তাহ দেড় সপ্তাহ যাবত সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। এটা আপনারা সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয়, অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয়। সরকারের এই মুহূর্তে কোনো পরিকল্পনা। বৃষ্টি বন্যার অজুহাতে রাজধানীর শতক ছুঁয়েছে বেশিরভাগ সবজি। দাম বাড়ার শীর্ষে কাঁচামরিচ, গরিবের আমিষ, ব্রয়লার মুরগি, ডিমের দাম ঊর্ধ্বমুখী। স্বস্তি নেই মাছের বাজারেও। এমন পরিস্থিতিতে বাস্তবসম্মত বাজার তদারকির দাবি ক্রেতাদের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে থরে থরে সাজানো সবজি দেখে চোখ জুড়ালেও কিনতে গিয়েই হোঁচট খান ক্রেতা। ছোট লাউ, বরবটি, পটল, ঢেঁড়স, কচুল্লতি সবই শতকের ঘরে। বেগুন 100 থেকে 150, ঝিঙ্গা ও চিচিঙ্গা 80 থেকে 100, করলা 120, শসা ও গাজর 120 থেকে 140, আর কাঁচামরিচ 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 200 টাকা, কাঁচামরিচ 300 টাকা, ধন্যবাদ। দেখেন কেজি 400 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম 100-র নিচে আর কি কোনো সবজি নাই এখন। পটল 120 টাকা, নিয়ে নেই দূর খাবোই না। কৃষকরা যে বিক্রি করছে সেটা নিশ্চয়ই 100 টাকা না, আরো অনেক কম মূল্যে বিক্রি করছে। সেটা কয়েকটা ধাপ পার হয়ে শহরে আসতে আসতে এগুলা আমরা জানি না কি এর পিছনে কি কাজ করে। বাজারে ফার্মের মুরগির ডিম 140 টাকা ডজন বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও 120 থেকে 130 টাকার মধ্যেই ছিল। এছাড়া ব্রয়লার মুরগি কেজি প্রতি 20 টাকা বেড়ে 190 থেকে 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর সোনালী মুরগির কেজি 350 থেকে 380 টাকা। বর্ষা বৃষ্টি কাতলার দিন হয়তো খামারে মুরগি উড়ায় না, বা এই জন্য সবাই উড়াইতেছে না, পানি ডুবে গেছে অনেক জায়গা। ডিমের ডজন 140, এখন বর্তমান আগের থেকে একটু হালকা বাড়ছে। বেড়েছে সব ধরনের মাছের দাম, সস্তার মাছেও নেই স্বস্তি, আর ভরা মৌসুমেও ইলিশের দাম নেই মধ্যবিত্তের নাগালে। সবকিছু সিন্ডিকেটের ভাবে চলে, একটু কিছু হইলেই মাছের দাম বেড়ে যায় এবং সাধারণ যে ক্রেতা তাদের নাগালের বাইরে চলে যায়। আপনি বৃষ্টি মাছ ধরতে পারে না, পানি বেড়ে গেছে, মাছ কম আসে মুকামে। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বাস্তবসম্মত বাজার তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানান সংস্থাটি। তবে উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ 83 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। একই সময়ে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, এটা 83 মিলিমিটার। এরপরেই হচ্ছে যে সাতক্ষীরায় 81 মিলিমিটার। এই মুহূর্তে সাগরে একটা লঘুচাপের তৈরি হওয়ার সম্ভাবনা দেখতেছি আমরা 26 তারিখ থেকে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এক দফার গণ অভ্যুত্থানে রূপ নেয়ার সেই উত্তাল দিনে রণক্ষেত্র পরিণত হয় ঢাকার প্রবেশদ্বার সাভার আশুলিয়া অঞ্চল। এতে শহীদ হন এলাকার 68 জন গণতন্ত্রকামী মানুষ। পুলিশের সাজোয়া যান থেকে ছুঁড়ে ফেলা হয় শহীদ ইয়ামিনকে। ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের হাহাকার আর দেয়ালের গ্রাফিতিগুলো আজও মনে করিয়ে দেয় সেই মহাকাব্যিক আত্মত্যাগ। লাইজু আহমেদ চৌধুরীর সহায়তায় বাকিটা জানাচ্ছেন
মিশাল বিনতে আনোয়ার। 2024-এর কোটা সংস্কার আন্দোলন একসময় রূপ নেয় এক দফার গণ অভ্যুত্থানে। এতে রাজধানীর অনেক জায়গার মতো রণক্ষেত্র হয়ে ওঠে ঢাকার প্রবেশদ্বার সাভার আশুলিয়া অঞ্চল। সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে নিহত হন শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন। গুলিতে গুরুতর আহত ইয়ামিনকে পুলিশের সাজোয়া যান থেকে আবর্জনার মতো রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। সেই নির্মমতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশের সেই টেনে হিঁচড়ে ফেলা ইয়ামিনের দেহ আজও মানুষের শরীরের রক্ত হিম করে তোলে। পুলিশের এপিসির থেকে চারদিকে গুলি করতে করতে সামনের দিকে আগায় আসছে, দৌড়ে সেই এপিসির উপরে উঠে যেয়ে ঢাকনাটা বন্ধ করতে যায়। তখন এক ঘাতক পুলিশ এপিসির থেকে নেমে এসে শটগান দিয়ে ক্লোজ ডিস্টেন্সে গুলি করে। তখনই সে এপিসির ছাদের উপরে লুটাই পড়ে। এই ঘটনার জেরে ফুঁসে ওঠে সাভার আশুলিয়াবাসী। টানা আন্দোলনে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো শিল্পাঞ্চল। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নির্বিচার গুলিতে সাভারের পাকিজা মোড়, রেডিও কলোনি ও ঢাকা আরিচা মহাসড়কে দফায় দফায় সংঘর্ষে হতাহত হয় বেশ কয়েকজন। এরই ধারাবাহিকতায় 5 আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সাভার আশুলিয়া এলাকায় সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়। ওই দিন নির্বিচারে গুলি চালিয়ে 68 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়। একই দিনে আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর 6 মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। রক্তাক্ত জুলাইয়ে 2 বছর পেরিয়ে গেলেও সাভারের দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতি আর শহীদ পরিবারের হাহাকার বারবার মনে করিয়ে দেয় সেই মহাকাব্যিক আত্মত্যাগের গল্প। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যাতে তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এবং যারা পঙ্গু রয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। যারা নিহত হয়েছে তাদের জন্য সরকারের কাছে একটাই নিবেদন, তাদের জন্য একটা সুস্থ একটা বিচারের আওতায় আনা হয় যারা এই দোষীরা আছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। শিউলি রানীর 7 বছরের সংসার। যে মানুষটির হাত ধরে রঙিন জীবনের স্বপ্ন দেখেছিলেন সেই মানুষটি আজ যেন মৃত্যুদূত। পারিবারিক নির্যাতনের শিকার কেবল শিউলি একা নন, এমন ভুক্তভোগীর সংখ্যা অনেক। পুলিশের তথ্য বলছে চলতি বছরের এপ্রিলেই এ সংক্রান্ত মামলার সংখ্যা 2000-এরও বেশি। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। বিদ্যুৎ দত্ত প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি শিক্ষক। সোশ্যাল মিডিয়ায় মানব সেবায় মশগুলেই শিক্ষককে দেখে যে কারো মনে হতেই পারে তিনি যেন সাক্ষাৎ দেবদূত। সমাজের চোখে তিনি মানুষ গড়ার কারিগর, অথচ পর্দার পেছনের বাস্তবতা কি, সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা। 12 জুলাই স্ত্রী শিউলি রানীকে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করেন মাদকাসক্ত বিদ্যুৎ দত্ত। শুধু পিটিয়েই ক্ষান্ত হননি, মারধরের পর বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নেন মোটরসাইকেলে। এরপর প্রতিমধ্যে চলন্ত মোটরসাইকেল থেকেই ফেলে দেন রাস্তায়। সে বাইক থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওখানে স্পটে আমাকে ধরে মারধর করে। তো ওখানে পথচারী এক ড্রাইভার স্যার, সে আমাকে উদ্ধার করে হসপিটালে দিয়ে যায়। মেয়ের এমন করুণ দশা থেকে অনেকটাই নির্বাক বাবা নীরদ কুমার। তার অভিযোগ 10 লাখ টাকার জন্য দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বিদ্যুৎ। টাকা পয়সা চাইতো, যখন দিতাম না দিলি পরে হলো গিয়ে মারধর শুরু করে দিত। তো দেখেছে যে বাসার ভিতরে যদি মারি তাহলে তো সমস্যা, ওর ইচ্ছা যে বাসে চাপাই মারব। অনুসন্ধানে উঠে এসেছে আরো লোমহর্ষক তথ্য। নিজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গেও পরকীয়ায় লিপ্ত ছিলেন বিদ্যুৎ দত্ত। ভাত পানির মতোই প্রতিনিয়ত পান করতেন মদ। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে এক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তার দাবি ঘটনাটি ইচ্ছাকৃত নয়, বরং সড়ক দুর্ঘটনায় নিজেও আহত হয়েছেন। বাইক থেকে পড়ে যাওয়ার পর দেখি যে সে তার মাথায় ব্লিডিং হচ্ছে এবং তৎক্ষণাৎ একটি প্রাইভেট কারের সাহায্যে তাকে নিয়ে প্রথমে গণসাহায্য হসপিটালে যাই। সেখানে তারা আমাদেরকে ডিনাই করেন, বিকজ সেখানে সিটি স্ক্যান ছিল না। পরবর্তীতে তারা আমাদেরকে এনাম মেডিকেলে রেফার করার পরে সেখানে যাওয়ার পরে আমাকে এমার্জেন্সিতে 2 জনকে তারা ট্রিটমেন্ট দেন। পুলিশের তথ্য মতে চলতি বছরের এপ্রিলে নারী নির্যাতনের মামলা হয়েছে 2011টি। দেশে এই সংক্রান্ত মামলায় 2021 সালের জুনে সর্বোচ্চ 2268টি মামলা রেকর্ড হয়, আর সর্বনিম্ন 1043টি মামলা হয় 2024-এর জানুয়ারিতে। বিশেষজ্ঞদের মতে মুখ বুজে নির্যাতন সহ্য করার তথাকথিত মূল্যবোধ চর্চার মানসিকতা থেকে সমাজকে বের হয়ে আসতে হবে। এই বিষয়টি আমাদের সামাজিকভাবে অ্যাড্রেস করা যেমন দরকার, পারিবারিকভাবে দরকার, রাষ্ট্রীয়ভাবে দরকার। আমাদের দেশে অনেক আইন আছে, আইনের প্রয়োগটা ওরকম নাই, সচেতনতার ঘাটতি আছে।
ছোট ছোট বিষয় যখন আসে সেটা আমরা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যৌথ ফ্যামিলির মতো যে বন্ডিং ছিল সেটাকে অ্যাড্রেস করে যদি সমাধান করতে পারি ভালো। অন্যদিকে আইনজীবীরা বলছেন মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা অপরাধীদের আরও উস্কে দেয়। এর ফলে ভুক্তভোগীরা বারবারই নির্যাতনের শিকার হয়। পরিবার দ্বারা যেমন ভিকটিম হলো, আবার এক প্রকার আমরা যদি বলি আইনের ভাষায়, সে আইন দ্বারাও কিন্তু সে নির্যাতিত হলো। আমাদের দেশে কঠোর আইন আছে, তার কিন্তু কঠোর প্রয়োগ নাই। এবং এই যে আবার যদি একজন ভিকটিম সে মামলা করে, এই মামলার সে কিন্তু দীর্ঘ একটা সত্যতা আছে। নারী নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তি করার পাশাপাশি ভুক্তভোগীদের আইনি সেবা পাওয়া আরও সহজ করার তাগিদ দেন এই আইন বিশেষজ্ঞ। বিচারের যে দীর্ঘ সত্যতার কারণে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সেনসিটিভ মামলায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আবারও 7 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার ভোরে নওগাঁ ব্যাটালিয়নের 16 বিজিবির অধীন চাড়ালডাঙ্গা বিওপির গুরুত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 2019-24 আর এর নিকট এই ঘটনা ঘটে। এদিকে কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 8 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 47 ব্যাটালিয়নের সদস্যরা তা প্রতিহত করে ফেরত পাঠিয়েছেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়া সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন স্পিড স্টার নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 ম্যাচ চলাকালীন বাঁ পাশের পেশিতে চোট পান এই তরুণ পেসার। স্ক্যান রিপোর্টে তার গ্রেড 2 সাইড স্ট্রেইন ধরা পড়েছে। বিসিবি মেডিকেল বিভাগ জানিয়েছে এই চোট থেকে সম্পূর্ণ সেরে উঠতে রানার অন্তত 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শারীরিক অসুস্থতা দেখিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন স্পিকার, 90 দিনের মধ্যে নির্বাচন। দল হিসেবে জামায়াত ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, মন্তব্য আমিরের। নীতি নৈতিকতার প্রশ্নে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ধর্মের নামে বিভক্তি সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু, বললেন তথ্যমন্ত্রী। ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে সচেতন হওয়ার আহ্বান। এবং তীব্র ছাত্র আন্দোলনে ব্যাপক চাপের মুখে মোদি। বিক্ষোভ অব্যাহত রেখে সরকারের সঙ্গে আলোচনায় বসবেন ককরোচের নেতারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।